Hello friends, আমি ডক্টর লহরী রয়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন প্র্যাকটিসিং ইন কলকাতা। থ্যাংক ইউ হেলথ ইনসাইট আজকের এই ইম্পর্ট্যান্ট অ্যাওয়ারনেস ভিডিওটার জন্য। এখন সারা পৃথিবীতে, শুধু ভারতে কেন, সারা পৃথিবীতে ওবেসিটি কিন্তু একটা প্যান্ডেমিক হয়ে যাচ্ছে, যেমনি করোনা ভাইরাস একটা প্যান্ডেমিক। ওবেসিটি আমরা কি বলি, শুধু মোটা বললে জিনিসটাকে হয়তো ঠিকভাবে আমরা বোঝাতে পারবো না। এটা আমরা মেজার করি মেডিক্যালি একটা টার্ম দিয়ে, যাকে বলি BMI বা বডি মাস ইন্ডেক্স। এটা কি? এটা একটা মেজার অফ ইয়োর ওয়েট ইন রিলেশন টু ইয়োর হাইট। এটার একটা নর্মাল রেঞ্জ আছে, যেমনি 18.5 থেকে শুরু করে 24.9 পর্যন্ত হলে তাদেরকে আমরা বলি নর্মাল ওজনের মানুষ, মানে হাইট অনুপাতে তার ওজন ঠিক আছে। যেই এটা 25 ক্রস করবে তখনই আমাদের একটু উঠে বসতে হবে, কেননা সেই মানুষটি এখন ওভারওয়েট হয়ে যাচ্ছে। সেটা যেই 30 ক্রস করবে সেটা কিন্তু ডেঞ্জারাস, তাকে বলা হয় ওবেসিটি, যেটা ইটসেলফ একটা অসুখের পর্যায়ে পৌঁছে গেছে। এবার প্রেগনেন্সির ক্ষেত্রে এই ওভারওয়েট হওয়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কেননা এটা নিজস্ব কিছু রিস্ক নিয়ে আসে ফর বোথ দ্য মাদার অ্যান্ড দ্য বেবি। সেটা যদি আমরা আলাদাভাবে ভাগ করি, তাতে মায়ের জন্য কি কি অসুবিধা হতে পারে? প্রথম অসুবিধা হতে পারে যে এমনিতেই প্রেগনেন্সি একটা কন্ডিশন যেখানে আমাদের পায়ে বা লাংসে রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা থাকে। ওবেসিটি থাকলে বা ওয়েট বেশি থাকলে এই প্রবণতাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, যেটা ইটসেলফ একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। সেকেন্ড হতে পারে যে আপনার প্রেগনেন্সির সময় প্রেশার ডেভেলপ করার চান্সেস অনেক বেড়ে যাবে। যার BMI 30-এর বেশি, একজন 25-এর বেশি BMI মহিলার তুলনায় তার রিস্ক অফ ডেভেলপিং হাই ব্লাড প্রেশার কিন্তু জাস্ট 2 to 4 fold হাইয়ার, অনেকখানি বেশি। তেমনি আপনার ডায়াবেটিস ডেভেলপ করবার চান্সেসও অনেক বেশি হয়ে যাবে ডিউরিং প্রেগনেন্সি, যদি আপনার BMI 30 বা 35 ক্রস করে। এমনিতেই আমরা এশিয়ান মানে ভারতীয় মহিলারা কিন্তু অলরেডি একটা হায়ার রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি। সেখানে যদি আপনার ওজনটা বেশির দিকে থাকে, এই রিস্কটা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট হয় যে কিছু মেন্টাল ইস্যুজে কিন্তু যারা ওভারওয়েট তারা ভোগে। সেটা শুধু প্রেগনেন্সিতে সীমাবদ্ধ নয়, তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, একটা বডি ইমেজ ইস্যু হয় যে আমি মোটা, দেখতে কিরকম লাগছে, তাই জন্য তাদের কিন্তু একটা সেলফ কনফিডেন্সের অভাব দেখি আমরা। সেইটা একটা সিরিয়াস এফেক্ট ফেলে আমাদের মেন্টাল হেলথের মধ্যে, যেটা ইজ নট ভেরি গুড ডিউরিং প্রেগনেন্সি। এবার আসি বাচ্চার ক্ষেত্রে। বাচ্চার ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? প্রথম যেটা বলবো যে মিসক্যারেজের চান্সেসটা নর্মাল যেমনি 5টা প্রেগনেন্সির মধ্যে একটা প্রেগনেন্সির মিসক্যারেজের চান্সেস হয়, যারা ওভারওয়েট তাদের কিন্তু প্রত্যেক 4টের মধ্যে একটা প্রেগনেন্সির মিসক্যারেজের চান্সেস হয়। অর্থাৎ রিস্কটা 20 থেকে 1 লাফে বেরিয়ে 25% অবধি হয়ে যাচ্ছে। সিমিলারলি স্টিল বর্ন বা পেটের ভিতরে হঠাৎ করে বাচ্চার মৃত্যু ঘটা, এটার চান্সেসটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে যদি মা ওভারওয়েট হন। তাছাড়া কি, বাচ্চা আপনার পেটের ভিতর কিভাবে ডেভেলপ করছে সেটার ওপরেও কিন্তু ওজনের একটা এফেক্ট রয়েছে। যেরকম কিছু নিউরাল টিউব ডিফেক্ট বলি আমরা, অর্থাৎ ব্রেন বা স্পাইনাল কর্ডের কিছু ডিফেক্ট আছে, যেটা নর্মালি যদি 1000 জন মহিলার মধ্যে একজনের হয়, যারা ওভারওয়েট তাদের কিন্তু দেখা যাচ্ছে রিস্কটা এক্স্যাক্টলি ডাবল হয়ে যাচ্ছে। মোরওভার আমরা 5 মাসের মাথায় প্রেগনেন্সিতে খুব ইম্পর্ট্যান্ট একটা আলট্রাসোনোগ্রাফি করি, যেটাতে বেবিকে মাথা থেকে পা পর্যন্ত আমরা স্ক্যান করে দেখি যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি ডেভেলপ করছে কিনা। পেটে বেশি ফ্যাট থাকলে এখানে কিন্তু আলট্রাসাউন্ডের রেজলিউশনও অনেক কমে যায়, ফলে যেই ত্রুটিটা এমনি অন্য একজন সাধারণ ওজনের মায়ের ক্ষেত্রে খুব ইজিলি ধরা পড়ছে, সেটা হয়তো আনফর্চুনেটলি যিনি একটু ওভারওয়েট তার ক্ষেত্রে অতটা ক্লিয়ারলি ধরা পড়ছে না। তার ফলে ডেলিভারির পরে আমরা প্রথমবার জানতে পারছি যে বাচ্চার এমন কিছু ত্রুটি আছে যেটা হয়তো লাইফের সাথে কম্প্যাটেবল নয়। ইট ইজ ভেরি আনফর্চুনেট ইন দ্যাট কেস। মোরওভার পেটে হাত দিয়ে বোঝাটাও ডিফিকাল্ট হয় যে বাচ্চার গ্রোথটা সময়ের সাথে সাথে ঠিক হচ্ছে কিনা। অতএব তখন অনেক বেশিবার আলট্রাসোনোগ্রাফি করাবার প্রয়োজন হতে পারে। সেটা শুধুমাত্র মায়ের অসুবিধা নয়, ফাইন্যান্সিয়াল এফেক্টের ওপরও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে তার। এবার আসি তাহলে এর জন্য কি করণীয় আমাদের। এর জন্য যেটা প্রথমে করণীয় যে একটা হেলদি লাইফস্টাইল। তার মানে এটা কখনোই নয় যে প্রেগনেন্সি ইজ দ্য রাইট টাইম টু গো ফর ডায়েটিং বা ওজন কমানোর জন্য। কিন্তু প্রেগনেন্সি কিন্তু একটা আইডিয়াল টাইম যেখানে কতটা ওজন আপনার বাড়বে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে খাওয়া দাওয়াটা বুঝে করতে হবে। বাইরের খাবার, জাঙ্ক ফুড, যেটা পেপসি, কোকা কোলা, এই জাতীয় যে এরেটেড যে কোল্ড ড্রিঙ্কসগুলো, এগুলো কিন্তু একদম বন্ধ। খাওয়ার মধ্যে মনে রাখতে হবে আলুর পরিমাণ আমাদের কমাতে হবে। মিষ্টি জাতীয় খাবার এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। প্লাস আসবে এক্সারসাইজের কথা। অবশ্যই প্রেগনেন্সিতে যারা আগে কখনো এক্সারসাইজ করেননি, প্রথমেই যদি খুব স্ট্রেনাস এক্সারসাইজ করেন তাহলে কিন্তু বরঞ্চ মিসক্যারেজ বা প্রেগনেন্সিতে ব্লিডিংয়ের সম্ভাবনা বাড়বে।
সেই কারণে সেটা না করে কি করতে হবে না, প্রথমে যারা আগে কখনো এক্সারসাইজ করেননি প্রত্যেকদিন 15 মিনিট করে সপ্তাহে 3 দিন হাঁটার অভ্যেস করুন। সেটাতে যদি লাভ না হয় তাহলে ধীরে ধীরে এটাকে বাড়াতে হবে টু 30 মিনিটস পার ডে রেগুলার এক্সারসাইজ। ক্র্যাশ ডাইটিং নৈব নৈব চ, প্রেগনেন্সিতে কখনোই আমরা ক্র্যাশ ডাইটিং বলবো না, সেটার কিন্তু খুব ইল এফেক্ট হবে। যদি এগুলো করতে পারেন, যদি ওয়েট কন্ট্রোল নিয়ন্ত্রিত থাকে, তাহলে দেখবেন নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু যারা ওভারওয়েট অনেক সুবিধা হয়। আদারওয়াইজ ওজন বেশি হলে নর্মাল ডেলিভারিতেও অনেক প্রবলেম হয়, ডেলিভারির সময় অনেক প্রলংড হতে পারে, বাচ্চার মাথা আটকে গিয়ে এমার্জেন্সি সিজারের প্রয়োজন হতে পারে, এবং শুধু সিজার নর্মাল যে কোনো ডেলিভারির পরেই যারা ওভারওয়েট তাদের ব্লিডিংয়ের আশঙ্কাও কিন্তু অনেক বেড়ে যায়। সেই জন্য আমরা যদি একটু ভিজিলেন্ট হই হয়তো আমরা এতগুলো কমপ্লিকেশনকে আটকাতে পারবো একটা হেলদি লাইফস্টাইল লিড করে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং।